দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন ই ভ্যালি বিচ সংলাপে। আপনাদের সাথে রয়েছি আমি বাবু কামরুজ্জামান। এই অনুষ্ঠানে আমরা কথা বলি দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য এবং সমসাময়িক বিষয় নিয়ে, এবং ব্যবসা বাণিজ্য যেসব প্রতিবেদন রয়েছে সেই প্রতিবেদনগুলো আপনাদেরকে তুলে ধরবার চেষ্টা করি। আর অর্থনীতির চুলচেরা বিশ্লেষণ করবার জন্য আমাদের সঙ্গে বরাবরের মতো অতিথিরা যুক্ত হন। আজকেও আমাদের সঙ্গে তেমনই একজন বিশেষ অতিথি যুক্ত রয়েছেন। শুরুতেই তার পরিচয় করে দিতে চাই। আমাদের সঙ্গে অস্ট্রেলিয়া থেকে আজকে যুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, একই সাথে অর্থনীতি বিশ্লেষক, গবেষক এবং বিশ্বব্যাংকের সাবেক ফেলো। আমাদের সাথে তিনি যুক্ত হয়েছেন সুদূর প্রবাস থেকে। তাকে স্বাগত জানাচ্ছি। ডক্টর তপন সরকার, আপনাকে স্বাগতম আপনাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা আপনার সাথে আলোচনায় যাব। আজকে আলোচনার শিরোনাম দর্শকদেরকে জানিয়ে রাখি, টেকসই উন্নয়নে বাংলাদেশ, এসডিজি অর্জনে বাংলাদেশ। আসলে আমরা জানি যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের সামনে যে চ্যালেঞ্জগুলো রয়েছে, আমরা ক্ষুধা এবং বৈষম্যহীন একটি পৃথিবীর স্বপ্ন দেখি। সে স্বপ্নের কথাই আসলে এসডিজি বলে, এবং এরই মধ্যে আসলে মহামারী এসে অনেক কিছু ওলটপালট করে দিয়েছে বিশ্ব অর্থনীতির। এইসব বিবিধ চ্যালেঞ্জ এবং এসডিজিতে যাওয়ার জন্য বাংলাদেশের প্রস্তুতি কতখানি, এবং উন্নয়নশীল দেশ হবার ফলে বাংলাদেশের সামনে নতুন করে যে চ্যালেঞ্জগুলো অপেক্ষা করছে তা নিয়েও চুলচেরা বিশ্লেষণ করবেন আমাদের সঙ্গে অধ্যাপক ডক্টর তপন সরকার রয়েছেন। তার আগে আমাদের হাতে প্রতিবেদন রয়েছে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত। আমরা জানি যে টানা 3 মাস ধরে এক ধরনের স্বস্তি একটু দেখতে পাচ্ছি, যে এই করোনার মধ্যেও রপ্তানিতে কিছুটা স্বস্তি পোশাক খাতে দেখতে পাচ্ছি, এবং সদ্য সমাপ্ত যে সেপ্টেম্বর মাস, সেখানেও পোশাক রপ্তানি লক্ষ্যমাত্রার তুলনায় কিছুটা বেশি হয়েছে। গত বছরের তুলনায় প্রবৃদ্ধিও আমরা দেখছি যে রয়েছে এই করোনাকালীন সময়েও। তো সব মিলে পোশাক খাত নিয়ে আমাদের হাতে থাকা প্রতিবেদনটি চলুন দেখে আসি দর্শক। বিশ্বব্যাপী করোনা ভাইরাস নিয়ন্ত্রণে না এলেও বাংলাদেশের অর্থনীতিতে আসছে একের পর এক সুবাতাস। গেল 3 মাস ধরে রপ্তানি প্রবৃদ্ধিও দিচ্ছে সেই ইঙ্গিত। পোশাকের সবচেয়ে বড় বাজারগুলোয় পরিস্থিতি স্বাভাবিক না হলেও সেপ্টেম্বরে রপ্তানি হয়েছে লক্ষ্যমাত্রার চেয়েও প্রায় 6% বেশি। গেল জুলাইয়ে রেকর্ড $391 কোটি রপ্তানির পর আগস্টে কিছুটা কমলেও সেপ্টেম্বরে আবারও রপ্তানি বেড়ে হয়েছে $301 কোটি। সব মিলে অর্থবছরের প্রথম 3 মাসে মোট রপ্তানি হয়েছে প্রায় $990 কোটি, যেখানে লক্ষ্যমাত্রা ধরা ছিল $966 কোটি। হিসেব বলছে প্রথম প্রান্তিকের রপ্তানির 82% এসেছে পোশাক খাত থেকে। আবার সামনে বড়দিন হওয়ায় পোশাক বিক্রির বড় আশা বেঁধেছেন উদ্যোক্তারাও। তবে এসবের পরও রয়েছে করোনা শঙ্কা। অবশ্যই রপ্তানি খাত ঘুরে দাঁড়াবে, কিন্তু প্রশ্ন একটাই, সেটা হলো করোনা ভাইরাসের বিহেভিয়ার কিরকম হয়। উদ্যোক্তারা এখনো তাকিয়ে সংক্রমণ নিয়ন্ত্রণ কিংবা ভ্যাকসিনের দিকে। কিন্তু আমরা কিন্তু ভ্যাকসিন পাই নাই, কিন্তু সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গেছে, মানে আরো আক্রান্ত বাড়তেছে। আগে যখন আপনার পকেটে পয়সা ছিল তখন একটা জায়গায় আপনার 2টা কিনছেন, 3টা কিনছেন। এখন হয়তো আপনি আনন্দ করবেন, ডেফিনেট এটা লিমিটেড, সেটা হয়তো 1টা কিনবে, কার হয়তো যে 4টা কিন্তু সে 2টা কিনবে। তো কোয়ান্টিটি কিন্তু কমে যাচ্ছে। বিশেষজ্ঞরা অবশ্য বলছেন রপ্তানি ধরে রাখতে দক্ষতা বাড়ানোর বিকল্প নেই। অনলাইন ভিত্তিক কেনাকাটাতে আমাদের দক্ষতা বৃদ্ধি করা দরকার, তাহলে আমরা আরেকটি বড় সেগমেন্টের বাজারে প্রবেশ করতে পারবো, যেটা কিনা কোভিডের কারণে এই দেশগুলোতে অনলাইন ভিত্তিক কেনাকাটা বেড়েছে। পোশাক কারখানাগুলোই নিয়মিত কাজ থাকায় বেজায় খুশি শ্রমিকরাও। কাজকর্ম, বেতন, স্যালারি সবকিছু ঠিক মতো দিতেছে। আমরা সবাই 10,000 লোক ঠিকভাবে চলতে পারতেছি। স্বামী সন্তান নিয়ে, ঘরের পরিবার সবাইকে নিয়ে ভালোই আছে, আল্লাহর রহমত। সুই সুতার নিপুণ কারিগররা আবারও ব্যস্ত হয়ে পড়েছে নিজ নিজ কর্মস্থলে। এতে রপ্তানির আকাশে যে কালো মেঘের ঘনঘটা ছিল তাও ধীরে ধীরে সরতে শুরু করেছে। সামনে বড়দিনকে কেন্দ্র করে মেঘাচ্ছন্ন আকাশ পুরোপুরি পরিষ্কার হবে সেই প্রত্যাশায় পোশাক খাত সংশ্লিষ্টরা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। দর্শক, আমরা আমাদের হাতে থাকা প্রতিবেদনটি দেখছিলাম। আমরা আলোচনায় যেতে চাই এসডিজি অর্জনে বাংলাদেশ, এই শিরোনামে কথা বলবো। ডক্টর তপন সরকার আমাদের সঙ্গে এর মধ্যে যুক্ত হয়েছেন। আমাদের সঙ্গে আরও একজন অতিথি আজকে যুক্ত হওয়ার কথা রয়েছে। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান যুক্ত হওয়ার জন্য প্রতিশ্রুত ছিলেন, এবং এখনও তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে ক্যাবিনেট বৈঠকে রয়েছেন। আশা করি তিনি সেই বৈঠকের পরে আমাদের সঙ্গে যুক্ত হবেন। আমরা সেই অপেক্ষায় রয়েছি। আলোচনায় যেতে চাই ডক্টর তপন সরকার, আমরা এসডিজি অর্জনে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে যদি কথা বলি শুরুতেই, যে আমরা জানি যে টেকসই উন্নয়নের এই মহামারীকালীন সময়েও আমাদেরকে আসলে এই লক্ষ্য থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নেই। সব মিলে বাংলাদেশের এক্ষেত্রে কী ধরনের প্রস্তুতি এবং কতদূর অগ্রগতি মনে করছেন? দেখুন, বাংলাদেশের একটু আগেই যেমন একটি প্রতিবেদন দেখছিলাম, অনেকগুলো পজিটিভ দিক কিন্তু রয়েছে, তাই না?
যে একটা খুব উল্লেখযোগ্য যে বিষয় বাংলাদেশে, সেটি কিন্তু আমাদের রেজিলিয়েন্সটা। আমাদের এই যে খাতগুলোর কথা বললেন, তারা ঘুরে দাঁড়িয়েছে। আমাদের যে পোশাক শিল্পের কথাই বলছিলেন, সেটা ঘুরে দাঁড়িয়ে এবং ঘুরে দাঁড়াতে পারবে সহজে। একই সাথে আমাদের কিন্তু অনেকগুলো পজিটিভ দিক রয়েছে, যেমন ফরেন যে ইনকাম যেটা আসে আমাদের, সেটাও কিন্তু খুব ভালো। কিন্তু আমাদেরকে ভুললে চলবে না যে এটি একটি বিরাট একটি সংকট। এই সংকটকে কিন্তু আমরা যদি সঠিকভাবে পরিকল্পনা করি এবং আমাদের যে জনশক্তি রয়েছে এটাকে যদি আমরা কাজে লাগাই, তাহলে কিন্তু আমরা এই একটি সমস্যাকে আমরা একটা সম্ভাবনায় পরিণত করতে পারি। এবং সেটা নিয়ে আমি আসলে একটু বিস্তারিত কথা বলতে চাই, যে কি করে একটি রিস্ককে, এই মুহূর্তে একটা রিস্কের ভিতরে আছি, কিন্তু এটি কি করে একটি সম্ভাবনার মধ্যে আমরা দেখতে পারি বাংলাদেশের জন্য। জি নিশ্চয়ই। সেক্ষেত্রে আমাদের এখন যে এটি তো অবশ্যই একটি অর্জন, বাংলাদেশ যে সামর্থ্য অর্জন করেছে উন্নয়নশীল দেশের পথে, কিন্তু সেক্ষেত্রে তো এসডিজি অর্জনের জন্য যে ধরনের জোরালো প্রস্তুতি প্রয়োজন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে, সেক্ষেত্রে বাংলাদেশের আর কোন বিষয়গুলোর উপর প্রস্তুতি এবং বাড়তি নজর দেওয়া উচিত বলে মনে করেন আপনার পরামর্শ? আপনি তো এই বিষয়গুলো নিয়ে গবেষণা করছেন দীর্ঘদিন, এসডিজি নিয়ে আপনি নিজেও গবেষণা করছেন, সম্প্রতি একটি সেমিনারও আপনি পেপার প্রেজেন্ট করেছেন। দেখুন, আমি আমার গবেষণালব্ধ ফলাফল থেকে যেটি বলতে চাই, আমাদের আসলে 17টি এসডিজি গোল রয়েছে এবং 169 টার্গেট রয়েছে। তো দেখুন, এর মধ্যে যে গোলগুলি রয়েছে কোনোটি কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, কম গুরুত্বপূর্ণ এমনটি নয়। তারপরও আমি বলবো বাংলাদেশের ক্ষেত্রে কয়েকটি গোল খুবই গুরুত্বপূর্ণ। যেমন ধরুন গোল নাম্বার 4, সেটিতে আমরা বলছি যে এডুকেশন, যেটা কোয়ালিটি এডুকেশন। এবং আরো যেটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই মুহূর্তে আমরা সকলেই জানি বাংলাদেশে এই বিষয়টি অত্যন্ত ভাববার বিষয়, সেটি হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি, যে আমাদের যে নারীর সমতায়ন, সমতায়ন, তাকে যে সমতা দৃষ্টিতে দেখতে হবে, সেটি কিন্তু আমাদের নারীর ক্ষমতায়ন বিভিন্ন ক্ষেত্রে হয়েছে, আমরা সবাই জানি সেটা, কিন্তু তাকে যে ইকুয়ালিটিটা, এটা কিন্তু আমাদেরকে এনশিওর করতে হবে। মূলত আমি বেশ কিছু গবেষণায় যেটা দেখতে পাচ্ছি, যে আমাদের যে নারী উদ্যোক্তা, যেমন ধরুন, তাদেরকে কিন্তু আমাদের বেশি কিন্তু তাদেরকে আমাদের সাহায্য করতে হবে। ইয়াং যারা নতুন তরুণ উদ্যোক্তা, তাদেরকে আমাদের সাহায্য করতে হবে। একটু আগে আমি যেমনটি বলছিলাম যে কি করে এরকম একটি খারাপ সময়কে আমরা ভালোর দিকে নিতে পারি। সত্যি বলতে কি, আমাদের কিন্তু বাংলাদেশের একটি বিরাট ডেমোগ্রাফিক ডিভিডেন্ড রয়েছে, মানে আমাদের একটা বড় জনগোষ্ঠী কিন্তু ভেরি ইয়াং, তরুণ। এদেরকে কিন্তু আমাদের সাহায্য করতে হবে, আমাদেরকে বাজেটে তাদের জন্য বরাদ্দ বাড়াতে হবে, আমাদের নারীর ক্ষমতায়ন, সমতায়ন, নারীকে উদ্যোক্তা হিসেবে সহায়তা করতে হবে, নারীকে কিন্তু একই সাথে তাদেরকে কিন্তু আমাদেরকে একই সাথে রক্ষাও করতে হবে। হ্যাঁ, তো নারীকে একটি এলাকা নিয়ে আমি বললাম যে শিক্ষা এবং নারীর সমতায়ন, এই দুটি আমাদের জন্য খুবই খুবই দরকার। জি নিশ্চয়ই। বলুন আপনি। নিশ্চয়ই আপনি যে 17টি গোলের কথা বলছেন, সেক্ষেত্রে 17টি লক্ষ্যই আসলে সমানভাবে গুরুত্বপূর্ণ, কেননা এসডিজির মূল কথা হচ্ছে যে একটি বৈষম্যহীন এবং ক্ষুধা এবং দারিদ্র্যমুক্ত পৃথিবী, যেখানে সবার সমান অধিকার থাকবে, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা হবে। সেক্ষেত্রে একটি বৈষম্যের কথা যদি বলি, যে আমরা অন্তর্ভুক্তিমূলক অর্থায়নের কথা বলি, বৈষম্যহীনতার কথা বলি, কিন্তু বাংলাদেশে কিন্তু বৈষম্যটা তুলনামূলকভাবে বাড়ছে। আপনারা নিশ্চয়ই গবেষণায় দেখেন বা আপনারা নিজেরাও গবেষণা করছেন। সেক্ষেত্রে এই বৈষম্যের বিষয়টি প্রকট হচ্ছে বাংলাদেশের সময়ের সাথে সাথে, সেই জায়গাটিতে কিভাবে কমানো যেতে পারে বলে মনে করেন? আপনি কিন্তু একটি খুব দারুণ ব্যাপার বলেছেন, এবং এই গোলটি হচ্ছে গোল নাম্বার 10 বা 10 নাম্বার যে গোলটি, সেখানে আমাদের বলতে যে রিডিউস ইনইকুয়ালিটিস, মানে আমাদের এই যে ইনইকুয়ালিটিসটা হচ্ছে ভার্টিক্যালি বা হরাইজন্টালি, মূলত ভার্টিক্যালি আমাদের কিন্তু বিভিন্ন শ্রেণী কিন্তু আমাদের তৈরি হচ্ছে। খুব ধনিক শ্রেণী হচ্ছে, তারা আরো ধনী হচ্ছে, একই সাথে তারা কিন্তু খুবই গরিব হচ্ছে, এবং যেটাকে আমরা বলি যে খুবই এক্সট্রিম পভার্টি বা এক্সট্রিম পোর হচ্ছে। এটিকে কি করে আমরা ঠিক করতে পারি, এটি একটি বিরাট একটি গবেষণার বিষয়, কিন্তু একই সাথে আমাদের পলিসি মেকার যারা, তাদের জন্য কিন্তু ভাববার বিষয়। তো কিভাবে করা যায়? আমাদের দেশের মতো একটি দেশে বা যে কোনো দেশে কিন্তু কর ব্যবস্থাপনা
তার উন্নয়নের মাধ্যমে কিন্তু এই সম্পদের বন্টনটা নিশ্চিত করা হয়। ঠিক আছে, যেমন যারা ধনিক শ্রেণী বা ধনিক যে সমস্ত কোম্পানিগুলো, তাদের আয়ের একটা বড় অংশ তাদেরকে দিতে হবে, সেই আয়টি আমরা ডিস্ট্রিবিউট করব কাদেরকে, যারা গরিব শ্রেণী আছে তাদের, এবং গরিব শ্রেণীটাও একদিন সেখান থেকে বেরিয়ে আসবে এবং তারাও কিন্তু একদিন করদাতা হবে। এটি কিন্তু আমাদের অর্থনীতির একদম মূল কথা। এখন আমরা যদি দেখতে পাই যে বাংলাদেশের মতো একটি দেশে কিন্তু কর এবং জিডিপির যে হার বা অনুপাত যদি বলি, এটি কিন্তু খুবই নগণ্য, একটি ভাববার বিষয়। জি। এখন এটি 10%। তো এখন যদি আমরা দেখি যে এটিকে কি করে বাড়ানো যায়, নিশ্চয়ই তাহলে কোনো লুপহোল রয়েছে, যে লুপহোলে আমরা যতটা আমাদের অভ্যন্তরীণ সম্পদ পাওয়ার কথা ছিল সেটি আমরা পাচ্ছি না। সেই সম্পদটি পেলে কিন্তু আমরা আরো এই টাকা এই ধরনের রেভিনিউটা আমরা আরো কিন্তু দরিদ্রদের উন্নয়নে কিন্তু ব্যয় করতে পারতাম, বা আমাদের ইনফ্রাস্ট্রাকচারে ব্যয় করতে পারতাম, শিক্ষাতে ব্যয় করতে পারতাম, সর্বোপরি আমরা ব্যয় করতে পারতাম, কেননা স্বাস্থ্যটি এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই ডক্টর তপন সরকার, নিশ্চয়ই আপনি কর ব্যবস্থাপনায় আমাদের ব্যাপক বৈষম্য রয়েছে এবং এখনো আমরা প্রত্যক্ষ কর আদায়ের আওতা বাড়াতে পারেনি ঠিকভাবে। আমরা এখনো ভ্যাট নির্ভর অনেকটা, আরও অনেক বেশি সংস্কারের কথা সবাই আসলে বলে থাকেন, গবেষকরাও বলেন। আমরা আপনার সঙ্গে এই এসডিজি অর্জনে বাংলাদেশের যে চ্যালেঞ্জ এবং সক্ষমতা অর্জনে বাংলাদেশের প্রস্তুতি, এসব নিয়ে আরও কথা বলবো একটা বিরতি থেকে ফিরে এসে। দর্শক, আমরা বিরতি নেওয়ার কথা বলছি আপনাকে যখন, তখন আসলে অন্যদিকে একটু আমাদের এই অনুষ্ঠান থেকে ডক্টর দীপুমণির একটি সরাসরি কথা বলছেন, এসএসসি পরীক্ষা নিয়ে তিনি কথা বলছেন, আমরা সরাসরি তার বক্তব্য শুনবো। তারপরে এবং এই যে একটা শিক্ষা অর্জনের একটা পর্যায়, এই পর্যায়টি শেষ করে একটি সনদ তারা পান। তো আমাদের যে 9টি সাধারণ শিক্ষা বোর্ড রয়েছে, তার সঙ্গে একটি মাদ্রাসা শিক্ষা বোর্ড রয়েছে এবং একটি কারিগরি শিক্ষা বোর্ড রয়েছে। এই 3টি বোর্ড মিলে আমি একটু সবাইকে অনুরোধ করব, যারা কথা বলছেন না তারা যেন প্রত্যেকে নিজের মাইক্রোফোনটা একটু অফ রাখেন, দয়া করে একটু কাইন্ডলি সবাই যার যার মাইক্রোফোনটা একটু অফ রাখেন। খায়ের আমার মনে হয় সেন্ট্রালি একটু অফ করে রাখেন, পরে যখন কোশ্চেন হবে তখন ওপেন করে দিন। কিন্তু সেন্ট্রালি অফ করতে গিয়ে আমাকে অফ করে দেবেন না। না না স্যার, না মাইক্রোফোন মিউট করা আছে কিন্তু ভিডিওটা অন করা আছে। এখন আমি সবাইকে অনুরোধ করব, হ্যাঁ সাহেব, ওই রেকর্ডিং অপশনটা একটু অন করে দেন, রেকর্ডিং অপশনটা। রেকর্ডিং অপশন স্যার অন করে দেওয়া হয়েছে স্যার। আর আমি যারা পার্টিসিপেন্ট আছে ওনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা যারা কথা বলবেন না আপনারা দয়া করে ভিডিওটা অফ রাখবেন। ভিডিওটা অফ থাকলে আমাদের ব্যান্ডউইথটা ভালো পাওয়া যায়, কথাগুলি সুন্দর শোনা যায়। থ্যাংক ইউ। মাননীয় মন্ত্রী মহোদয়। জি, আমাদের এই যে 11টি শিক্ষা বোর্ড, 9টি সাধারণ শিক্ষা বোর্ড এবং একটি মাদ্রাসা এবং একটি কারিগরি শিক্ষা বোর্ড, এই মিলিয়ে আমাদের 2020 সালের এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 13,65,789 জন। এই পরীক্ষার্থীদের মধ্যে আবার নানান ভাগ আছে, যেমন নিয়মিত পরীক্ষার্থী আমাদের হচ্ছে মোট 10,79,171 জন, আর অনিয়মিত পরীক্ষার্থী মোট হচ্ছে 2,66,501 জন। এই যে অনিয়মিত পরীক্ষার্থী যারা আছেন তাদের মধ্যে আবার নানান রকমের ভাগ আছে। তাদের মধ্যে এক বিষয়ে যারা অনুত্তীর্ণ হয়েছিলেন পূর্ববর্তী পরীক্ষায়, তেমন পরীক্ষার্থী 1,60,929। 2 বিষয়ে অনুত্তীর্ণ পরীক্ষার্থী মোট 54,224 এবং সকল বিষয়ে অনুত্তীর্ণ হয়েছেন এমন পরীক্ষার্থীর সংখ্যা 51,348। এছাড়াও এই নিয়মিত অনিয়মিত পরীক্ষার্থীদের বাইরেও প্রাইভেট পরীক্ষার্থী রয়েছেন, তাদের মোট সংখ্যা 3,390। আর যারা এর আগে উত্তীর্ণ হয়েছেন কিন্তু তাদের ফলাফলকে আরো ভালো করবার জন্য, উন্নয়ন করবার জন্য আবারও পরীক্ষা দিচ্ছেন, এমন পরীক্ষার্থীর সংখ্যা 16,727। কোভিড-19 পরিস্থিতি কখন স্বাভাবিক হবে
কখন পরীক্ষা নেবার মতো অনুকূল পরিবেশ হবে এর কোনো নিশ্চয়তা নেই, এটি আমরা সবাই বুঝতে পারছি। এরকমের ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে কিভাবে পরীক্ষা গ্রহণ করা যায় তার পরিকল্পনা করাও একটা খুব বড় চ্যালেঞ্জ। আমাদের এই এইচএসসি বা সমান পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে যে বিষয়গুলো খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হয় সেটা হলো যে কোনো পরিমার্জন সহ পরীক্ষা পদ্ধতির যথার্থতা এবং নির্ভরযোগ্যতা বজায় রাখা, পরীক্ষা চলাকালীন সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি কিভাবে এড়ানো বা হ্রাস করা যায়, বিদ্যমান প্রশ্নপত্র ব্যবহার করে কিভাবে পরীক্ষা নেওয়া যায় সে বিষয়টিও আমাদের ভাবতে হচ্ছে। এইচএসসি পরীক্ষায় আমাদের 7টি বিষয়ের 13টি পত্রে গ্রহণ করা হয় পরীক্ষা, 6টি বিষয়ের 2টি করে পত্র এবং তথ্য প্রযুক্তি বিষয়ের 1টি পত্র, 2টি বিষয় বাংলা ইংরেজি 4 পত্র এবং তথ্য প্রযুক্তি সহ 5টি পত্র। এটা হচ্ছে সকল শিক্ষার্থীর জন্যই আবশ্যিক। আর বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা শিক্ষা বিভাগে নৈর্বাচনিক বিষয় হচ্ছে 40টি। ফলে পরীক্ষা গ্রহণের জন্য কমপক্ষে 30 থেকে 32 কর্মদিবসের প্রয়োজন হয়। 2579টি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা আমরা নেবার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলাম। আমাদের পরীক্ষা কেন্দ্রে এক বেঞ্চে 2 জন পরীক্ষার্থীকে আসন দেওয়া হয়। কোভিড-19 স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় এক বেঞ্চে 2 জন পরীক্ষার্থীর আসন প্রদান করা সম্ভব নয়। সেক্ষেত্রে আমাদের প্রায় দ্বিগুণ পরীক্ষা কেন্দ্র নির্বাচন করবার প্রয়োজন হবে পরীক্ষা নিতে গেলে। বিদ্যমান কেন্দ্র ভিত্তিক কিন্তু আমাদের প্রশ্নপত্র ইতিমধ্যেই প্যাকেটজাত করা হয়ে গিয়েছিল। আপনারা কি শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, ঠিক আছে। কন্ট্রোল মধ্যে একটু অপেক্ষা করেন, আমাদের কন্ট্রোল রুম থেকে ওরা মনে হয় উইন্ডোটা চেঞ্জ করে দিছে। হ্যাঁ, উইন্ডোটা চেঞ্জ করেছে, এখন সেটা আবার একটু সোয়াইপ করে ঠিক করতে হলো। ঠিক আছে। তো বিদ্যমান, আপনারা জানেন যে বিদ্যমান কেন্দ্রভিত্তিক প্রশ্নপত্র ইতিমধ্যেই প্যাকেটজাত করা হয়েছে, কারণ আমাদের তো ঠিক পরীক্ষাটা গ্রহণ শুরু করবার ঠিক আগেই বন্ধ আমরা করেছি পরীক্ষাটা, কাজে আমাদের এগুলো সবকিছু করা হয়ে গিয়েছিল। এখন এই প্যাকেট ভেঙে নতুন প্যাকেট করবারও আর কোনো সুযোগ নেই। এছাড়া কেন্দ্র দ্বিগুণ করতে হলে যে প্রশাসনিক ব্যবস্থাপনার জন্য যে জনবল তাও দ্বিগুণ করতে হবে, এবং বর্তমান সময়ে শিক্ষা বোর্ড সমূহের পক্ষে এই উদ্যোগ নেওয়াও অত্যন্ত কঠিন হয়ে পড়বে, এবং সেটি শুধুমাত্র আমাদের জনবল নয়, সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার জনবল থেকে শুরু করে প্রশাসনের, স্থানীয় প্রশাসনের জনবল, সকলেরই জনবলের বিষয় সেখানে জড়িত রয়েছে। বিষয় কমিয়ে কিংবা সিলেবাস কমিয়েও হয়তোবা পরীক্ষা নেওয়া যায়, কিন্তু উচ্চ মাধ্যমিকের প্রতিটি বিষয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যে বিষয় কিংবা পত্র কমিয়ে নেব, হয়তো দেখা যাবে যে সেই বিষয়েই কোনো পরীক্ষার্থীর অনেক ভালো একটা প্রস্তুতি ছিল, কাজেই সেই পরীক্ষার্থীও তখন মনে করতে পারে যে না, আমার তাহলে আমি ক্ষতিগ্রস্ত হলাম। অন্যদিকে মনে করুন পরীক্ষা আমরা শুরু করলাম, তখন যদি কোনো পরীক্ষার্থী কোভিডে আক্রান্ত হয়, কিংবা যখন পরীক্ষা নেওয়া শুরু হচ্ছে তখন পরীক্ষার্থী আক্রান্ত কিংবা তার পরিবারের কেউ আক্রান্ত, তাহলেই বা সেই পরীক্ষার্থী কি হবে? কারণ সে তো তখন পরীক্ষা কেন্দ্রে নিশ্চয়ই আসতে পারবে না, বা আসার একেবারেই উচিত নয়। তো এই বিষয়গুলো নিয়ে আমরা চিন্তা করতে গিয়ে অন্যান্য সব দেশে কি করছে সেটাও আমরা দেখছিলাম। এক্ষেত্রে আমরা ভারতের যে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আছে, সিবিএসই, তাদের আওতায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা তারা কোভিড-19 শুরু হওয়ার আগেই আরম্ভ করেছিল, এবং 3টি পরীক্ষা নেবার পরে সেই পরীক্ষা বাতিল করা হয়েছিল। 2020 সালে ওয়েস্ট আফ্রিকান সিনিয়র সার্টিফিকেট এক্সামিনেশন, দ্য ক্যারিবিয়ান এক্সামিনেশন কাউন্সিল, হংকং এ ডিপ্লোমা অফ সেকেন্ডারি এডুকেশন, চীনের গাওকাও ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সামিনেশন, এগুলো সবই কিন্তু তারা স্থগিত করেছে বা বাতিল করেছে। আর কাজে আমরা আশপাশে যত জায়গায় দেখছি, বেশিরভাগ জায়গায় কিন্তু হয় পরীক্ষা বাতিল করা হয়েছে বা এখনো স্থগিত অবস্থায় আছে। আমাদের কাছে অবশ্যই আমাদের পরীক্ষার্থীদের এবং সংশ্লিষ্ট আরো সকলের জীবনের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের পরিস্থিতিতে সার্বিক বিবেচনায় আমরা মনে করছি যে সে কারণে আমরা পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট আমাদের ব্যবস্থাপক, গণমাধ্যম, সুশীল সমাজ সহ বিভিন্ন অংশীজনের সঙ্গে
আমরা যে আমাদের আলাপ আলোচনা হয়েছে তার উপর ভিত্তি করে আমরা 2020 সালের এইচএসসি পরীক্ষা সরাসরি গ্রহণ না করে একটু ভিন্ন পদ্ধতিতে মূল্যায়নের আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। পরীক্ষা না নিয়ে পরীক্ষার্থীদের মূল্যায়ন শিক্ষা বোর্ড সমূহের জন্য একেবারেই নতুন। ফলে কিভাবে মূল্যায়ন করা হলে ফলাফল দেশে এবং বিদেশে গ্রহণযোগ্যতা অর্জন করবে এবং শিক্ষার্থীদের পরবর্তী জীবনে এর কোনো বিরূপ প্রভাব পড়বে কিনা এই বিষয়গুলো কিন্তু আমাদের কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ। কাজে আমরা এখন যেটি সিদ্ধান্ত নিয়েছি সেটি হলো যে আমাদের এর আগে আমাদের কাছে দুটি পাবলিক পরীক্ষা, আমাদের যারা এইচএসসি পরীক্ষার্থী তারা প্রত্যেকেই দুটি পাবলিক পরীক্ষা অতিক্রম করে এসেছে, জেএসসি এবং এসএসসি। সেই দুটি পরীক্ষায় তাদের যে ফলাফল সেটির গড় অনুযায়ী আমরা এই এইচএসসি তে তাদের ফলাফল নির্ধারণ করবার কথা আমরা সিদ্ধান্ত নিয়েছি। এবং তার সঙ্গে কয়েকটি বিষয় হয়তো জড়িত আছে আরো। আমাদের বেশ কিছু শিক্ষার্থী তারা এসএসসি পরীক্ষাতে যে বিভাগে পাশ করে দেখা যায় যে এইচএসসি তে এসে তারা বিভাগ পরিবর্তন করে। এখন যারা এসএসসি তে মনে করেছে যে তারা যেই বিভাগে আছে সেই বিভাগে তারা ভালো করতে পারেনি বলে বা সেই বিভাগে তারা পড়াশোনাটা সেই বিভাগেই চালিয়ে যেতে চায় না বলে তারা সিদ্ধান্ত নিয়ে বিভাগ পরিবর্তন করেছে, তাদের মূল্যায়নের ক্ষেত্রে আমরা তারা যদি মনে করেন যে না তাদের জেএসসি এবং এসএসসি মূল্যায়নের উপরে তাদের মূল্যায়ন হলে তাদের মূল্যায়নটা সঠিক হবে না সেরকমের চিন্তা থাকতে পারে, সেই কারণে এই বিষয়গুলো দেখবার জন্য এবং অবিলম্বে এই বিষয়গুলো নিয়ে বসে আলোচনা করে এই বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত নিয়ে আমাদের কাছে সুপারিশ করবার জন্য আমরা একটা বিশেষজ্ঞ কমিটি গঠন করেছি, পরামর্শক কমিটি গঠন করেছি। সেই পরামর্শক কমিটিতে আমাদের একজন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব তিনি আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন এবং ঢাকা বোর্ডের যিনি চেয়ারম্যান যিনি সকল বোর্ডের সমন্বয়কের দায়িত্ব পালন করেন তিনি এই পরামর্শক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এই কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি থাকবেন, বুয়েটের একজন প্রতিনিধি থাকবেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি থাকবেন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একজন প্রতিনিধি থাকবেন এবং আমাদের কারিগরি শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড এই দুই বোর্ডের চেয়ারম্যান মহোদয়রা তারা দুজনও থাকবেন। তো আমরা আশা করছি যে তাদের পরামর্শক্রমে আমরা এই যারা বিভাগ পরিবর্তন করেছে তাদের ক্ষেত্রে আমরা কি ধরনের সিদ্ধান্ত নেব সেই বিষয়টি নিয়ে আমাদেরকে পরামর্শ দেবেন। কাজে আমরা আমাদের এখন যে মূল সিদ্ধান্ত সেটি হলো যে আমরা জেএসসি এবং এসএসসি পরীক্ষার তাদের ফলাফলের গড়ের ভিত্তিতে আমরা শিক্ষার্থীদের আমাদের এই পরীক্ষার্থীদের এইচএসসির মূল্যায়নটি আমরা করব, এটি এখন সিদ্ধান্ত। কাজেই আপনাদের যদি এখন কোনো প্রশ্ন থাকে আপনারা সেই প্রশ্ন করতে পারেন। আর আমরা আশা করছি যে আমরা এই সকল বিষয়কে বিবেচনায় নিয়ে আমরা এই বছরের ডিসেম্বরের মধ্যেই আমরা আমাদের চূড়ান্ত ফলাফল আমরা ঘোষণা করব ইনশাআল্লাহ, যাতে জানুয়ারি থেকেই বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়গুলো তখন শুরু হতে পারে। কারো কোনো প্রশ্ন আছে? সাংবাদিক বন্ধুগণ যদি বক্সেও লিখে দিতে পারেন আপনাদের প্রশ্ন থাকলে। আর মন্ত্রী মহোদয় এই যে চ্যাটে কিছু মতামত মনে হয় আসছে, ওখানে আমরা দেখে নিই। আচ্ছা আমি চ্যাটের মতামতটা দেখি তাহলে। আর সাংবাদিকদের উদ্দেশ্যে বলছি, সাংবাদিক মন্ত্রীকে ইয়ে করে খার ভাই হ্যালো শারমিন বেগম, আপনি মনে কিছু বলতে চেয়েছিলেন?
হ্যালো, স্যার শুনতে পাচ্ছেন? জি বলেন, আপনি বলেন। আচ্ছা, জি, জি, আমার শোনা একটু যাচ্ছে, শোনা যাচ্ছে। আমার একটু জানবার আগ্রহ, যেহেতু প্রায় 13 কোটি প্লাস শিক্ষার্থীর কথা আসলে ভেবে এরকম সিদ্ধান্ত হয়েছে, তাদের পরিবারের কথা ভেবে এরকম সিদ্ধান্ত হয়েছে, কিন্তু কিছু সংকট আসলে থেকেই যায়। অনেকে হয়তো জেএসসি বা এসএসসিটা তাদের ভালো ফলাফল হয়নি, কিন্তু এইচএসসির জন্য হয়তো তাদের ভালো প্রস্তুতি ছিল। এরকম একটা প্রশ্ন আসতে পারে যে তারা তাহলে সেই সুযোগটা হারাচ্ছে কিনা। মাননীয় মন্ত্রী মিউট করে দিয়েছে, মাননীয় মন্ত্রীকে মিউট করে দিয়েছে। আচ্ছা আচ্ছা, আমাকে কি এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ। এরকম কিন্তু অনেক প্রশ্নই আসতে পারে, তাই না? কি হতে পারতো, এখন কি হতে পারতো সেই প্রশ্ন তো আসলে এই রকমের একটি পরিস্থিতিতে আমরা সব প্রশ্নের জবাব তো কেউই দিতে পারবে না। অনেকেরই পরীক্ষা দিতে গিয়ে জেএসসি এসএসসি তে হয়তো বা একেবারে সর্বোচ্চ ভালো ফলাফল করেছে, এই এইচএসসি পরীক্ষা হলে হয়তো বা কোনো কারণে সে তার পরীক্ষা ভালো না হতে পারতো, কোনো কারণে পরীক্ষা শেষ করতে না পারতো, তেমনও তো হতে পারতো, তাই না? অনেক কিছুই হতে পারে। কি হতে পারে বা হতে পারতো সেটি তো আসলে এই মুহূর্তে বিবেচনায় তেমন ভাবে নেবার সুযোগ নেই সকলের ক্ষেত্রে। তো সেই কারণে আমাদের কাছে যা আছে, আমাদের হাতে যা আছে তার উপরে ভিত্তি করে আমরা এই ফলাফলটি আমাদেরকে দিতে হবে। এটি সকলের সার্বিক মিনিমাম হচ্ছে কি বলতে যাচ্ছে অনলাইনে সাবমিশনের টাইম দিয়ে। দর্শক, আমরা শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি শিক্ষা বিষয়ক পরীক্ষার্থীদের বিষয়ে, বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থীদের বিষয়ে ব্রিফিং করছিলেন, জানাচ্ছিলেন যে আসলে পরীক্ষার ফলাফল কিভাবে দিতে পারেন তারা, এসএসসির রেজাল্ট অনুযায়ী তারা আগামী দিনে নির্বাচন করতে পারেন। এই ধরনের নতুন করে ভাবা হচ্ছে, সেই প্রক্রিয়ার কথা জানাচ্ছিলেন ডক্টর দীপুমণি। দর্শক, আমরা ইভ্যালি বিচ সংলাপে কথা বলছি আজকে এসডিজি অর্জনে বাংলাদেশের অবস্থান নিয়ে। আমরা আরও কথা বলবো একটা বিরতি থেকে ফিরে এসে। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ইভ্যালি বিচ সংলাপে। আমরা আজকে কথা বলছি এসডিজি অর্জনে বাংলাদেশ এই শিরোনামে, এবং আমাদের সঙ্গে কথা বলবার জন্য সুদূর অস্ট্রেলিয়া থেকে ডক্টর তপন সরকার, গ্রিফিথ ইউনিভার্সিটির প্রফেসর, আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। একই সাথে তিনি গবেষক, অর্থনীতি বিশ্লেষক এবং বিশ্বব্যাংকের সাবেক ফেলো। আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি বিরতির পর। আলোচনায় ফিরতে চাই, সরাসরি প্রশ্নে আসি। আমরা এখনও যদি দেখতে পাই যে এসডিজি নিয়ে যে আমরা যখন কথা বলছি, তখন বাংলাদেশের বাস্তবতাটা অনেকটা এরকম যে এখনও প্রতি 3 জন শিক্ষিত যুবকের মধ্যে আমরা দেখতে পাই যে একজন বেকার। তো সেক্ষেত্রে কর্মসংস্থান একটি বিশাল রকমের চ্যালেঞ্জ। তো এই যে এই বাস্তবতায় আমরা যখন প্রযুক্তির আধুনিকায়নের কথা বলছি, ডিজিটালাইজেশনের উপর জোর দিচ্ছি, আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা আপনি বলছিলেন, তো সার্বিকভাবে এই কর্মসংস্থানের বিষয়টিকে আমরা কিভাবে আরো জোরালো করতে পারি বলে মনে করেন? ধন্যবাদ। আপনি অত্যন্ত সুন্দর একটি কথা বলছেন এবং তার অবতারণা করলেন। আমরা যদি বাংলাদেশের একটা ডেমোগ্রাফিক যে কাঠামোটা দেখি, তাহলে প্রায় 45% আমাদের জনশক্তিকে, আমি জনসংখ্যা বলছি না, জনশক্তি কিন্তু 24 বছরের নিচে, এবং প্রায় 70% আমাদের জনশক্তি কিন্তু বিলো 40, মানে 40 বছরের নিচে। তাহলে দেখুন আমরা কত একটা সুবিধাজনক একটা পর্যায়ে আছি। অনেকগুলো বড় বড় মানে উন্নত দেশ যাদেরকে বলছি, তারা এজিং একটা সমস্যায় ভুগছে, সে তুলনায় কিন্তু আমরা বিরাট একটি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আমরা এনজয় করছি। এখন কথা হচ্ছে, আপনি যেটা বলছিলেন, এদেরকে আমরা কি করে সাহায্য করতে পারি। এদেরকে আমাদের যে ধরনের মানে শিক্ষা এবং কারিগরি সহায়তা দিতে হবে, একই সাথে আমাদেরকে অনেক ধরনের ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলতে হবে যেখানে তারা স্বনির্ভর হয়ে কাজ করতে পারে। একটু আগে যেমন আপনি বলছিলেন যে আনএমপ্লয়মেন্ট, আসলে কিন্তু সরকার কিন্তু এমপ্লয়মেন্টের প্রধান সোর্স নয়। বিদেশে বা অন্যান্য দেশে, উন্নত দেশগুলোতে কিন্তু বেসরকারি খাত প্রতি 10টা চাকুরির 8টি চাকুরি কিন্তু তারা দিয়ে থাকে, মানে 80%। আমাদের এমন একটি সমাজ ব্যবস্থা করতে হবে বা সিস্টেম গড়ে তুলতে হবে, সেখানে কিন্তু আমাদের প্রাইভেট সেক্টর এবং উদ্যোক্তাদেরকে কিন্তু বেশি সহায়তা করতে হবে। এবং কিভাবে আমাদের করতে হবে, সেই উদ্যোক্তারাই কিন্তু আমাদের ভবিষ্যতে কর দেবেন। তো শুরুতে আমি আরেকটি যে কথা বলছিলাম, যে এই ডিজিটাইজেশনটা কিন্তু আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, যেহেতু ইয়াঙ্গার জনগোষ্ঠী, এরা কিন্তু খুব সহজে কিন্তু এটাকে ব্যবহার করতে পারে, এবং এদের এন্টারপ্রেনিয়রশিপটা হবে ডিজিটাল এন্টারপ্রেনিয়রশিপ।
যেটি কিন্তু এই মুহূর্তে খুবই দরকার। নিশ্চয়ই নিশ্চয়ই। আরেকটি বিষয় যেটি আপনি বিরতির আগেও বলছিলেন যে আমাদের আসলে ট্যাক্স রিফর্মটা অনেক বেশি জরুরি। সেক্ষেত্রে বরাবরই অর্থনীতিবিদ গবেষকরা বলে থাকেন যে আমাদের প্রাতিষ্ঠানিক সংস্কার অনেক বেশি প্রয়োজন। আমরা যেটি দেখেছি যে এনবিআর অনেকগুলো পদক্ষেপ নিয়েছে, সংস্কারের উদ্যোগ নিয়েছে বটে, কিন্তু তার আসলে বাস্তবায়ন দেখিনি। সেটির বড় উদাহরণ আমরা ভ্যাট আইন দেখেছি, যে নতুন ভ্যাট আইন, সেটির কিন্তু কার্যকর বাস্তবায়ন হয়নি। এরকম অনেকগুলো সংস্কার পদক্ষেপ নিয়েছিল কিন্তু বাস্তবায়ন হয়নি। তো এই বাস্তবতায় আসলে আমরা যখন ট্যাক্স জিডিপি রেশিও, আপনিও বলছিলেন এখনও দক্ষিণ এশিয়ায় আমরা আসলে সব থেকে পোর অবস্থায় রয়েছে, এরকম একটি বাস্তবতায় আমরা আসলে কিভাবে 2041 বা 2021 যে আমাদের রূপকল্প, এই ধরনের রূপকল্প কিভাবে অর্জন করব বা এসডিজি কিভাবে অর্জন করতে পারি আমরা? দেখুন, আবারও খুব ভালো একটি প্রশ্ন। আমরা যদি অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ যদি না বাড়াই, তাহলে কিন্তু এই যেটা আমাদের মেইন যে সমস্যা, সেটা হচ্ছে যে কিভাবে আমরা অর্থায়ন করব আমাদের এসডিজি গোলেরকে, আমাদের সেটিকে করতে গিয়ে, সেটিকে আমাদের পেতে গিয়ে আমরা কিভাবে অর্থায়ন করব। অর্থায়ন করতে গেলে তো আপনার টাকাটা আসতে হবে, আপনার একটা সাপ্লাই সাইডটা লাগবে নিশ্চয়ই। আর বলছিলেন যে এখানে কিন্তু আমাদের শুধুমাত্র এনবিআর এর দোষ নয় এখানে, কেননা আমাদের একটা যে কোনো রিফর্ম তো কমিউনিটিকে অ্যাকসেপ্ট করতে হবে, অন্য স্টেক হোল্ডারদেরকে অ্যাকসেপ্ট করতে হবে, বিজনেসের অ্যাকসেপ্টেবিলিটি আছে। তো সে ধরনের কিছু সমস্যা থাকলেও একটা জিনিস যেটি দরকার, সেটি হচ্ছে বিভিন্ন ধরনের প্রজেক্টস দরকার বা প্রকল্প দরকার এনবিআর এর জন্য, যেটির মাধ্যমে কিন্তু এনবিআর ডিজিটাইজেশন করতে পারে। যেমন ডিজিটাল ট্রান্সফরমেশনটা কিন্তু এখন আমাদের এনবিআর এর খুব দরকার। আমরা কিন্তু এখন আর সেই আগের মতো করে আমাদের অফিসে গিয়ে কিন্তু আমরা কিন্তু আমাদের কর ব্যবস্থাপনা হবে না, আমাদেরকে ডিজিটাইজেশনের মাধ্যমে আনতে হবে। এবং তার জন্য এই যেটা বললাম, আমাদের নতুন যে জনশক্তি, তারাও কিন্তু ডিজিটাইজেশনে কিন্তু অভ্যস্ত, এবং ব্যাপক একটা পরিকল্পনা দরকার আমাদের এনবিআর এর জন্য, যাতে কিনা ডিজিটাল ট্রান্সফরমেশন হবে আমাদের টোটাল রেভিনিউটা, সেটা আপনার প্রত্যক্ষ কর হোক এবং পরোক্ষ কর হোক, এই দুটিতেই কিন্তু আমাদের ডিজিটাল ট্রান্সফরমেশন দরকার। এবং সেটাই আমাদেরকে আমাদের আভ্যন্তরীণ সম্পদকে বাড়াতে খুবই সাহায্য করবে। এবং সেই আভ্যন্তরীণ সম্পদটা কিন্তু আমরা আমাদের এই জনশক্তি উন্নয়ন থেকে শুরু করে সমস্ত আমাদের ব্যয় নির্ধারণ করতে পারবো। নিশ্চয়ই নিশ্চয়ই, অনেক চমৎকার বিশ্লেষণ করেছেন। কেননা আমাদের এখনও কিন্তু ট্যাক্স রিটার্ন বা অন্যান্য রিটার্ন দাখিল করার জন্য এখনও কর অফিসেই যেতে হয়, এখনও অনলাইনে পুরোপুরি কাজ আসলে আমাদের দেশের জনগণ সেটি করতে পারে না, যেটি খুবই প্রয়োজন। আমরা এই বিষয় নিয়ে আরও কথা বলবো, এসডিজি অর্জনে বাংলাদেশের অবস্থান নিয়ে। এ পর্যায়ে আরেকটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, ই ভ্যালি বীজ সংলাপে আরেকটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, আশা করি সাথে থাকবেন। স্যার, আপনারা দেখছেন ই ভ্যালি বীজ সংলাপ। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে রয়েছি, সংক্ষেপে কথা বলতে চাই। স্যার, সরাসরি মোটা দাগে আপনার মূল্যায়ন জানতে চাচ্ছি, আসলে এসডিজি অর্জনের জন্য বাংলাদেশের কি পদক্ষেপ মোটা দাগে নেওয়া উচিত? দেখুন, আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ করেছি। তো আমি যে বিষয়টি সব শেষে উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে যে এসডিজি কিন্তু অর্জনে বাংলাদেশ কিন্তু অনেকটা এগিয়েছে, আমরা যদি অন্য দেশের তুলনায় করি। কিন্তু এটির জন্য আমাদের আরো যে পদক্ষেপগুলো নিতে হবে, তা হচ্ছে যে আমাদের একটি সমন্বিত একটি প্রচেষ্টা, এবং এই সমন্বিত প্রচেষ্টায় আমাদের ব্যবসায়িক যারা আছেন তাদের সাথে, আমাদের যারা কমিউনিটি গ্রুপ আছে তাদের সাথে, আমাদের একই সাথে যারা অন্য স্টেক হোল্ডার আছে তাদের সাথে কিন্তু একসাথে কাজ করতে হবে, এবং সেটিকে আমরা বলছি পার্টনারশিপ বা এসডিজি। জি, নিশ্চয়ই। সবাইকে আসলে আপনি যেটি বলছিলেন, সমন্বিতভাবে আসলে এগিয়ে যেতে হবে এর বাস্তবায়নে, আমরাও সেটি প্রত্যাশা করছি। দর্শক, ই ভ্যালি বীজ সংলাপের সময় স্বল্পতার কারণে আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন অতিথির সাথে আগামীকাল আবারও। ভালো থাকুন, সুস্থ থাকুন।